আজকে আপনাদের নিয়ে চলেছি হালিশহরের এক অভূতপূর্ব ট্যুরে, যেখানে ৮ থেকে ১০টি স্পট আপনাদের আমি দেখাবো। এবং এই ৮টি ১০টি স্পট ঘুরে দেখতে গেলে টোটো ভাড়া কত লাগবে, টোটোওয়ালার ফোন নাম্বার, টোটালটাই আমি ভিডিওতে দেবো এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেখানে মন্দিরের পাশে গঙ্গার ঘাটে স্বয়ং রানী রাসমণি স্নান করতে ঈশ্বরের নাম গান হচ্ছে। এখানে নবাব সিরাজদৌল্লা সাধকের কাছে এসেছিলেন। এই নম্বরে ফোন করলেও হবে। ভোগের কুপন কত? 60 টাকা। তখন তিনি মায়ের মূর্তি মাথায় করে নিয়ে এই ঘাট দিয়ে তিনি গেছেন। এই একদম গঙ্গার সামনে, তো এই দেখুন এখান থেকে মনে হচ্ছে গঙ্গা, হাত বাড়ালেই গঙ্গা, একেবারে কাছে। এই হালিশহরের এক জনপ্রিয় আশ্রম, এটা হচ্ছে পুষণ আশ্রম। গঙ্গায় মনে হয় এখন জোয়ার আসছে। জয় মা গঙ্গা। একটা ছোট ছোট জলের ফোয়ারা টাইপের রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখছি। কোন কোন ডাক্তারবাবু কবে কবে বসেন, এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমরা আজকে এসে গেছি হালিশহরে। হালিশহর স্টেশনে সামনেই রয়েছে এই রেলের ব্রিজ। ঠিক রেলের ব্রিজের আগেই ডান হাতে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা নেমে গেছে। তো হালিশহর ট্যুর করতে যাওয়ার জন্য, হালিশহরে কী কী আছে দেখার জন্য, তাহলে আপনাদের কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। টিকিট কাউন্টারের পাশের রাস্তাটা, এটা ধরে সোজা নিচে নেমে যাবেন। সোজা নিচে আগিয়ে গেলে সামনে একটি শনি মন্দির রয়েছে। শনি মন্দিরের বাঁ হাতেই রিক্সা স্ট্যান্ড। চলুন আস্তে আস্তে দেখাই আপনাদের। এই যে এইখানে রয়েছে রিক্সা স্ট্যান্ড, আপনারা এখান থেকে রিক্সা পেয়ে যাবেন। তো এখান থেকে আরেকটু আগালে, সোজা আগালে আপনারা পাবেন অটো আর টোটো স্ট্যান্ড। তো চলুন দেখাই আপনাদের। এখানে রয়েছে এই রেলের স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে একটু এগিয়ে এলে একটা সাবস্টেশন পড়বে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন। এই সাবস্টেশন ক্রস করলেই বাঁ হাতে রয়েছে অটো স্ট্যান্ড। ওই দেখুন সামনে থেকে অটোগুলি ছেড়ে যাচ্ছে। তো এই রয়েছে অটো স্ট্যান্ড। এছাড়া ডান হাতে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো ধরেও পুরো হালিশহরটা ঘুরে দেখতে পারেন। এই দেখুন বন্ধুরা, সামনে রয়েছে স্বাগতম, হালিশহর পৌরসভা স্বাগতম জানাচ্ছে। আগের নাম যেটা রয়েছে কুমারহট্ট নাম ছিল আগে, তো সেই নাম দিয়ে লেখা রয়েছে। এখান থেকে একদম সোজা আমরা চলে যাব গঙ্গার ঘাটের দিকে। সেখান থেকেই শুরু হবে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। 8 থেকে 10টা স্পট হালিশহরে আমরা কভার করব, এক ধরনের ওয়ান ডে ট্যুর। চলুন আমার সাথে আজকে হালিশহর ট্যুরে। বন্ধুরা আপনারা দেখছেন, প্রবেশ করলাম আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো মায়ের এই মন্দিরে কিন্তু আসা খুবই সহজ। হালিশহর স্টেশন থেকে একদম সোজা গঙ্গার দিকে আসতে গিয়ে একদম শেষ মাথায় এসে যেখানে ধাক্কা মারছে ওই জায়গাটাই মায়ের মন্দির। আঁকা পাকা কোনো রাস্তা নেই। তো চলুন আগে মাকে দর্শন করাই। মায়ের মন্দিরের সামনে থেকে আসুন। এই যে মা সিদ্ধেশ্বরী মন্দির। তো দেখুন বন্ধুরা, মাকে দর্শন করুন। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মাকে দর্শন করুন আপনারা। সামনেই রয়েছে মা গঙ্গা। চলুন গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। আসুন, এটাকে বলা হয় বলদেঘাটা গঙ্গার ঘাট। তো আসুন, গঙ্গার ঘাটের পাশে একটা সুন্দর বসার জায়গাও রয়েছে, সেটা আপনাদের দেখাবো। গঙ্গায় মনে হয় এখন জোয়ার আসছে। জয় মা গঙ্গা। দেখুন বন্ধুরা, গঙ্গায় এখন জোয়ার আসছে। তো এই সময় আপনারা দেখুন গঙ্গার চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। এটাই বলদেঘাটা ঘাট এবং এর পাশে সুন্দর বসার জায়গা আছে, সেগুলো আপনাদের দেখাবো। চল একটু উপর দিকে যাওয়া যাক।
ঘাটের দুদিকেই একটু দেখা যাচ্ছে আপনাদের, এই পাশেও রয়েছে এবং ঠিক এর অপোজিটে এই পাশেও রয়েছে বসার জায়গা। তো যারা এই গঙ্গা ঘাটে আসবেন তারা গঙ্গাকে দর্শন করতে করতে একটু জিরিয়েও নিতে পারবেন। চলুন আগানো যাক আমাদের নেক্সট স্পটের দিকে এবার। তো আজকে আমরা চলে এসেছি হালি শহরের এক জনপ্রিয় আশ্রম, এটা হচ্ছে পুষ্পন আশ্রম। এটা হলো ঢোকার দ্বিতীয় গেট, মেন গেট ওপাশে রয়েছে। গেটটা যেহেতু বন্ধ তাই আমরা এই গেট দিয়ে ঢুকেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো চলুন আমরা প্রবেশ করছি এবার আশ্রমের ভেতরে, পুষ্পন আশ্রমে। এই আশ্রমটি তৈরি হয় 2014 সালে মুক্তেশ্বর মহারাজের তত্ত্বাবধানে। তো তিনার আরেকটি আশ্রম হরিদ্বারও রয়েছে। তিনি হিমালয়ে তপস্যা করতেন, সেই হিমালয়ে তপস্যা করার পর তিনি নেমে আসেন হরিদ্বার, এসে তিনি নিজের আশ্রম তৈরি করেন এবং তারপরে তিনি কোনো এক কারণবশত হালি শহরে আসেন এবং আসার পর এই জায়গাটি তার খুব পছন্দ হয়ে যায়। এই গঙ্গার ধারে এত সুন্দর জায়গা এবং সাধক রামপ্রসাদের ও চৈতন্যদেবের এই অপূর্ব জায়গা এই গঙ্গার ধারে তার খুব পছন্দ হয়ে যায় জায়গাটি, তাই তিনি এখানে একটি আশ্রম তৈরি করেন, আর সেই আশ্রমটি পুষ্পন আশ্রম নামে খ্যাত। তো চলুন গঙ্গার দিকে যাওয়া যাক আর এই আশেপাশটা আপনাদের দর্শন করায়। অপূর্ব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এখানে সুন্দর বাগান টাইপের করা রয়েছে, চারিদিকে গাছে গাছে ভর্তি। এখানে নিম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, নারকেল গাছ রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে এখানে। জাম গাছ রয়েছে, শিউলি ফুলের গাছ রয়েছে, কলা গাছ, প্রচুর গাছ রয়েছে এখানে। এখানে এলে মনে হবে এক টুকরো সবুজের দুনিয়ায় চলে এসেছেন। অপূর্ব সুন্দর এই আশ্রম। চলুন একটু আগিয়ে যাই, আসুন আমার সাথে সাথে আপনারাও আসুন। এই দেখুন এই সুন্দর জায়গাটি গঙ্গার সামনে, মানে একটু আগালেই এখান থেকে মা গঙ্গা মনে হাত দিয়ে ধরা যাবে। অ্যাকচুয়ালি আপনারা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে দেখুন একদম আমাদের নিচেই মা গঙ্গা রয়েছে। এইদিকে দেখুন বন্ধুরা, একটা বিশাল বড় বট গাছ রয়েছে। এই বট গাছের পাশে বেল গাছও রয়েছে। একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আপনারা এসে এখানে দুদণ্ড বসে একটু জিরিয়ে নিতে পারবেন। দারুণ শান্তি পাবেন এখানে এলে, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে সামনে ঢোকার গেট, এই যে এখানে সামনে ঢোকার গেট। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করব। এখানে প্রবেশের আগে বাইরে ঠিক এরকম জায়গাতে জুতোটা খুলে রেখে আমরা এবার প্রবেশ করব মহারাজকে দর্শন করতে। জয় মুক্তেশ্বর মহারাজ। খুবই শান্ত। এই যে মহারাজের ছবি দেখুন আপনারা, এই যে মুক্তেশ্বর মহারাজের ছবি। আমরা এবার বাইরের দিকে যাই। অভূতপূর্ব সুন্দর জায়গা। পুষ্পন আশ্রম এলাম, বাবাকে দর্শন করলাম। সবাইকে রিকোয়েস্ট অবশ্যই আসুন এখানে, খুবই ভালো লাগে, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। চলুন যাওয়া যাক নেক্সট গন্তব্যের দিকে। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি হালিশহর মিউনিসিপ্যালিটির ঠিক সামনেটা। আজকে আমাদের থার্ড স্পটটি এখানেই রয়েছে। চলুন যাই আমরা। এই স্পটটির নাম হলো ক্রেক পার্ক, মানে লোকে এটাকে ক্রেক পার্ক নামেই চেনে। তো এর একটা পোশাকি নাম রয়েছে, সেটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। দেখুন এই যে লেখা রয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। তো চলুন আমরা পার্কের ভেতর দিকে যাই আস্তে আস্তে করে। এবার দেখুন সামনেই লেখা রয়েছে সাইকেল মোটরসাইকেল গ্যারেজ, মানে এখানে যারা আসবেন সাইকেল মোটরসাইকেল নিয়ে চিন্তার কারণে গ্যারেজ রয়েছে। গেট দিয়ে ঢুকেই সামনে বাঁহাতে এখানে রয়েছে একটি কফি হাউস। তো দেখুন বন্ধুরা, কফি হাউস, এখানে এসে আপনারা কফি খেতে পারেন। এছাড়া এই যে গেট দিয়ে ঢুকে ডান হাতে রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটি জায়গা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এখানে। চলুন একটু ভেতরে যাই আমরা। দেখুন কত বাচ্চারা খেলা করছে, সঙ্গে তাদের গার্জেনরাও রয়েছে। তবে গার্জেনদের বসার জন্য একটি জায়গা রয়েছে, চলুন আপনাদের সেটা দেখাই। এই যে এটা রয়েছে গার্জেনদের বসার জায়গা, দেখুন গোল মতো ছাতা মতো করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটার কথাই আমি বলছিলাম, গার্জেনদের বসার জায়গা, ভারী সুন্দর। সামনে আগিয়ে যাই, চলুন দেখি আর কি কি রয়েছে এখানে।
কি সুন্দর লাগছে, বিকেলে বাচ্চারা খেলাধুলা করছে পার্কের মধ্যে, দারুণ লাগছে কিন্তু। দেখুন লাইন দিয়ে বসার জায়গা রয়েছে, মানে যদি আপনি বয়স্ক মা বাবাকেও নিয়ে আসেন বা আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা যখন ঘুরতে ঘুরতে এলেন এই পার্কে, এখানে বসতে পারবেন। খুবই সুন্দর পার্কটা, পার্কটা সত্যিই সুন্দর। এই দেখুন একদম গঙ্গার সামনে, একেবারে গঙ্গার সামনে, সুতরাং গঙ্গার হাওয়াটা কিন্তু এখানে আপনারা পাবেন। আর এই দেখুন জল খাওয়ার জায়গা রয়েছে, মানে পানীয় জল রয়েছে, পরিশুদ্ধ পানীয় জল, বাচ্চারা জল ভরছিল। মানে এখানে এলে খাওয়া দাওয়া করার পর জল নিয়ে চিন্তা করতে হবে না, ঠান্ডা পানীয় জল আপনারা পাবেন। সুন্দর বসার জায়গা টায়গা রয়েছে, খুব ভালো পার্কটা। এই একদম গঙ্গার সামনে তো, ফলে পারফেক্ট একদম বলা যায়, সত্যিই পারফেক্ট, খুবই সুন্দর। চলুন আস্তে আস্তে আর একটু আগাই ভিডিওতে। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামি, হ্যাঁ পার্কের নিচের দিকে। এই দেখুন সামনেই একটা রয়েছে ডান হাতে একটা আইসক্রিমের ট্রলি, এখানে আইসক্রিম বিক্রি হয়। এছাড়া প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, জানেন তো। আর সত্যি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গাছপালায় ভর্তি পার্ক। এখানে আপনাদের এলে মন ভালো করতে বাধ্য। সকালবেলাও লোক প্রচুর আসে, তবে ম্যাক্সিমাম লোকজন হয় এখানে বিকেলবেলা। বিকেলে পরিবেশটা এখানে একদম মনোমুগ্ধকর। আর আপনাদের যে কিছুক্ষণ আগে একটা কফি হাউস দেখালাম, ওই কফি হাউসে কিন্তু সবসময় গান বাজনা হতেই থাকে, মানে বক্স টক্স বাজতে থাকে। তো আপনারা এখানে এলে বেশ এনজয় করবেন। এদিকে আর একটু নেমে আমরা এলাম গঙ্গার দিকে। এই দেখুন এখান থেকে মনে হচ্ছে গঙ্গা, হাত বাড়ালেই গঙ্গা, একেবারে কাছে, কি সুন্দর লাগে। ওই দেখুন সামনে ফেরিঘাট রয়েছে, এটি হলো ডানলপ ফেরিঘাট। মানে ওপারে ডানলপ বলেই, মানে এখান থেকে ফেরি নিয়ে মানে লঞ্চে করে ওপারে যখন যাব, আমরা যে জায়গাটায় নামবো সেই জায়গাটার নাম হলো ডানলপ। ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন তো, ওই মন্দিরের আশেপাশেই ডানলপ ঘাটটা রয়েছে। তো সেই কারণে এইটাকেও বলা হয় ডানলপ ফেরিঘাট। মানে এখান থেকে যেহেতু ডানলপ যাওয়া যায়, সেই জন্য বলা হয় ডানলপ ফেরিঘাট। এই মন্দিরটা দেখুন, একটু আপনাদের জুম করে দেখাচ্ছি, সুন্দর মন্দিরটা। যদি আপনার ওই দেখুন পাশে দেখলেন একটা ফেরি মতো ছিল, হ্যাঁ এখানে মন্দিরের পাশেই ফেরিঘাটটা রয়েছে। তো আপনারা যদি মন্দিরে যাওয়ার ইচ্ছা হয়, ওই ফেরিঘাটে যাবেন, এখান থেকে ফেরি করে দিয়ে অনায়াসে মন্দিরে যেতে পারবেন। খুবই সুন্দর জায়গা। অনেক দিন আমি আগে একবার গেছিলাম, ঠিক ভুলে গেছি। আর এই সামনে একটা ব্রিজ দেখছেন, এটা হচ্ছে আমাদের মানে হালিশহর আর কাঁচাপাড়ার যেখানে জয়েন্টটা, সেই বাগমোড় থেকে পার করে রথতলা, কল্যাণী অ্যাকচুয়ালি এরিয়া পড়ছে, ওই কল্যাণী রথতলা থেকে ওপারে মানে হুগলি মগরা ওইসব সাইডে যাওয়ার জন্য একটা ব্রিজ। খুবই সুন্দর জায়গাটা। দেখুন চারিদিকে গাছগাছালিতে ভর্তি এই পার্কটা, অভূতপূর্ব। হ্যাঁ এবার না আমরা আস্তে আস্তে একটু ওপর দিকে উঠে যাই। হ্যাঁ চলুন দেখি ওপরে আর কী কী রয়েছে। এই যে আমরা এবার আস্তে আস্তে ওপর দিকে উঠে এলাম। এখানে দেখুন সামনে আরেকটা আইসক্রিমের দোকান রয়েছে বাঁ হাতে, এবং এবার একটু আস্তে আস্তে ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে রোল সেন্টার। হ্যাঁ এখানে একটা রোলের দোকানও রয়েছে, আইসক্রিম রোল চাউমিন, মানে এখানে এই পার্কে ঘুরতে এলে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে অন্তত চিন্তা করতে হবে না, বড় ছোট সবাই খেতে পারবেন, মানে সব ধরনের খাবারই এখানে অ্যাভেলেবেল। সামনে দেখুন একটা ছোটো মতো আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডের সুন্দর চারিদিকে সুন্দর ফুল ফুল গাছ ফাছগুলো রয়েছে, ভালোই লাগছে বেশ। আর ছোটো ছোটো ওই দেখুন একটা পাম ট্রি নাকি খেজুরের গাছে একটা কোনো বিদেশি রূপ, একটি বুঝতে পারলাম না। যদি আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। হ্যাঁ আর আমাকে কেমন লাগছে ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কিন্তু অবশ্যই দেবেন। দেখুন পার্কের চারিদিকটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। সন্ধেবেলাটা সত্যিই ভালো লাগছে পার্কে। এছাড়া এই হালিশহরে এসে আপনি কোথায় যাবেন, কী কী দেখবেন, এই দেখুন এই দেখুন দিকে একটা অ্যারো করে আমি দেখাচ্ছি হাত দিয়ে, একটা বোর্ড রয়েছে পর্যটনের হালিশহর বলে, এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে। অতগুলো তো দেখানো সম্ভব নয়, আর তাও মোটামুটি আমি 8-10টা স্পট আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাচ্ছি। তো দেখুন কেমন লাগে ভিডিওটা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করি। একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেশন পাবো। তো চলুন আস্তে আস্তে আগাই। এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাব আমরা নেক্সট স্পটের দিকে। তবে এই পার্কে এসে কিন্তু মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা পার্ক। আর ওই যে সামনে দেখা যাচ্ছে কফি হাউস, হ্যাঁ ক্রেক কফি হাউস। তো এখানে এসে কিন্তু আপনারা অবশ্যই কফি খাবেন। এখানে গান টান বাজছে, গান টান শুনবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে বাইক স্কুটি নিয়ে এলে বা গাড়ি ফাড়ি নিয়ে এলে, 4 চাকা নিয়ে এলে, বা যদি আপনারা সাইকেল নিয়ে আসেন, সব কিছু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই সামনে এক দাদা বসে রয়েছেন, ইনিই সব দেখাশোনা করেন। আর দেখুন এই যে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, এই পার্কে বিপিন বিহারী গাঙ্গুলি একটা মূর্তিও রয়েছে। এখানে টাউন লাইব্রেরি রয়েছে, হালিশহর টাউন লাইব্রেরি। আর এই যে একটা বিপিন বিহারী গাঙ্গুলি মূর্তি, হ্যাঁ এই দেখুন এখানে তার মূর্তি রয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা তৈরি করা। তো চলুন এবার আস্তে আস্তে আমরা এই পার্ক থেকে রওনা দিই।
পার্ক থেকে বেরিয়ে যাই। তো বন্ধুরা এই দেখুন আই লাভ হালিশহর এখানে লেখা রয়েছে, লেখাটা দেখুন। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ হালিশহর। পিছনে দেখুন একটা ছোট ছোট জলের ফোয়ারা টাইপের রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখছি, এর সঙ্গে লাইটিং হচ্ছে অভূতপূর্ব, বেশ ভালোই লাগছে। ঠিক পার্কের সামনেটাই রয়েছে আই লাভ হালিশহর। ওখান থেকে এদিক আর সামান্য একটু এগিয়ে গেলেই সামনে আপনারা দেখতে পাবেন রামপ্রসাদের ঘাট। তো চলুন আমরা আগে রামপ্রসাদের ঘাটে যাই। তো বন্ধুরা আমরা চলে এলাম সাধক রামপ্রসাদ স্নানের ঘাট। 1973 সালে তৈরি হয়েছে এটি, সেটা লেখা রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা ঘাটের ভেতর দিকে যাব। এখানে প্রচুর ভিড় হয়, এখানে অনেকেই আসেন, মানে পুণ্যার্থীরা অনেকেই আসেন এই ঘাটে স্নান করে রামপ্রসাদের ভিটেতে যান। তো চলুন আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাই। এখানে দেখুন চিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে শিক্ষারত বালক রামপ্রসাদ, তারপর রয়েছে তন্ত্রগুরু আগমবাগিসের কাছে তার শিক্ষা নেওয়া, তারপর রয়েছে সর্বাণী দেবীর সহিত তার বিবাহ। আচ্ছা আস্তে আস্তে আগাই। বাগবা দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় কাব্যচিন্তায় সাধক রামপ্রসাদ। এখানে দেখুন তিনি একটি রচনা করেছেন, যে তার মধ্যে এই রচনাটি হলো দেমা আমায় তবিলদারি, সুন্দর রচনা করেছিলেন, তার একটা চিত্রিত বর্ণিত রয়েছে এখানে। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একবার গিয়েছিলেন সাধক রামপ্রসাদ, সেটাও দেওয়া রয়েছে। মাতৃচিন্তায় চিন্তামগ্ন সাধক, স্মরণে মায়ের মূর্তি, মাকে স্মরণ করতেন, সেটাও দেওয়া রয়েছে। এবার এখানে আসুন, সাধক সকাশে নবাব সিরাজ, মানে নবাব সিরাজদৌল্লা সাধকের কাছে এসেছিলেন, তো সেই চিত্রটা রয়েছে এখানে। তারপরে আস্তে আস্তে এগিয়ে আসুন, দেখুন কীভাবে মায়ের সাধনা করতেন, যে বটগাছ তলায় বসে মাকে বানিয়েছিলেন, মার মূর্তি তৈরি করেছিলেন, মা সাধনা করতেন, সেই গাছটাতে আমরা যাবো রামপ্রসাদের ভিটেতে, আপনাদেরও দেখাবো। চলুন আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে যাই। কথিত আছে মাকে তো তিনি মেয়ের রূপে পেয়েছিলেন, এবং শেষ বয়সে যখন তিনি গঙ্গায় নিজেকে বিলীন করিয়ে দেন, তখন তিনি মায়ের মূর্তি মাথায় করে নিয়ে এই ঘাট দিয়েই তিনি গিয়েছিলেন। দেখুন এখানে সেই ছবি চিত্রিত করা রয়েছে, এই ঘাট দিয়ে তিনি সোজা গঙ্গায় বিলীন হয়েছিলেন। তো আসুন আমরা এই পবিত্র গঙ্গার ঘাটে যাই এবং মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আসি। আসুন। জয় মা গঙ্গা। এই পবিত্র ঘাটে মা গঙ্গার জলস্পর্শ নিজের মাথায় নিয়ে এগিয়ে চললাম নেক্সট গন্তব্যের দিকে, এবং সেটি হচ্ছে এই সাধক রামপ্রসাদের ভিটে। চলুন যাওয়া যাক। এই সাধক রামপ্রসাদের যে ঘাটটি রয়েছে, এই ঘাটের ঠিক উল্টো দিকে রয়েছে শিবের গলি। এই গলি দিয়ে এগিয়ে গেলে জোড়া শিব মন্দির পাবো, এবং তারপরে আরও আগেলে পাবো রামপ্রসাদের ভিটে। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা এবার প্রবেশ করছি শিবের গলিতে। এই শিবের গলিতে প্রবেশ করে একটু আগালেই বাঁহাতেই পড়বে জোড়া শিব মন্দির। চলুন দর্শন করা যাক। এই যে বন্ধুরা আমরা চলে এলাম হালিশহর শিবের গলি জোড়া শিব মন্দিরে এখানে। তো চলুন দর্শন করুন জোড়া শিব মন্দিরকে। আসুন, জোড়া শিব মন্দিরের একটি হলো এইটি। দেখুন এখানে দেওয়ারিদেব মহাদেব বিরাজমান করছেন মূর্তি রূপে, রয়েছে শিবলিঙ্গ। এর পাশেই রয়েছে আরেকটি মন্দির, চলুন সেটা দেখাই আপনাদের। তো আসুন, এর পাশেই রয়েছে আরও এক শিবলিঙ্গ দেওয়ারিদেব মহাদেবের, আসুন সেটা দর্শন করাই আপনাদের। দেখুন এটি হচ্ছে আরেকটি মন্দির। দুটো মন্দির একই রকম দেখতে, তাই এটাকে যমজ মন্দিরও অনেকে বলে, যমজ শিব মন্দির। তো দেখুন এই যে মহাদেবের মূর্তি। এছাড়া দেখবেন খেয়াল করে এই মন্দিরের গায়ে বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে, পুরোনো দিনে যে নকশাগুলো করা হতো সেগুলি রয়েছে। দেখুন খেয়াল করে আপনাদের দেখাচ্ছি আমি। বিভিন্ন রকম কারিগরি নকশা করা রয়েছে। আগেকার দিনে মন্দিরে প্রায় প্রত্যেকটা মন্দিরে এরকম কাজ করা থাকতো, এরকম সুন্দর সুন্দর শিল্পকলা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই শিল্পকলাগুলি রয়েছে, দুটি মন্দিরের গায়ে রয়েছে। চলুন আমরা এবার আগাই আমাদের নেক্সট রামপ্রসাদ ভিটের দিকে।
শিবের গলিতে আগে এসে জোড়া মন্দির দর্শন করার পরে সামনেই রয়েছে আরও একটি মহাদেবের ছোট্ট মতো মন্দির। তো এই মন্দিরে দর্শন করে সামনে দিয়ে আরেকটু আগালেই আপনারা দেখতে পাবেন মা জগদেশ্বরী মন্দির, যেটিকে আমরা রামপ্রসাদের ভিটে নামে চিনি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সাধক রামপ্রসাদের ভিটে বা রামপ্রসাদের কালীবাড়িতে। তো চলুন আপনাদের দেখাই এই যে সাধক রামপ্রসাদের কালীবাড়ি। আস্তে আস্তে আমরা ভেতরে যাব। তো তার আগে দেখাই এখানে পুজো দেওয়ার জন্য যারা এখানে পুজো দেবেন, ডান হাতে মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে মিষ্টি নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এই দেখুন সামনে রামপ্রসাদ সুইটস বলে লেখা রয়েছে, এটি একটি মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে আপনারা মিষ্টান্ন নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন। এছাড়া আরেকটু আগালে ডালার দোকান রয়েছে, আসুন দেখাই আপনাদের। এখানে লাইন দিয়ে ডালার দোকান রয়েছে। তো কাকু, এখানে মায়ের ডালা কত থেকে শুরু? রয়েছে 51 টাকা, তারপরে 101 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, আচ্ছা। অনেক রকম। এছাড়া যারা এখানে ভোগের কুপন নিতে চান বা ভোগের জন্য যোগাযোগ করতে চান, এখানে কাকু রয়েছে, এখানে দোকানে এলে যোগাযোগ করলেই হবে। এই দেখুন দোকানের নামটা দেখুন, গোবিন্দ কুণ্ডু, ফোন নাম্বার দেওয়া রয়েছে। ভোগের কুপন পাওয়া যায় এখান থেকে, সকাল 8টা থেকে 9টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হয়। এই নাম্বারে ফোন করলেও হবে। ভোগের কুপন কত? 60 টাকা। যদি মায়ের এখানে পুজো দিতে চান বা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, অবশ্যই 8টা থেকে 9টার মধ্যে জানাবেন, কাকুর দোকানে চলে আসবেন এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে বুকিং করতে পারবেন। এসে পেমেন্ট করলেও হবে, উনি কুপনটা রেডি করে রাখবেন। এখানে 1টার সময় ভোগের প্রসাদ দেওয়া হয়, তো সেই ভোগের প্রসাদ নেওয়ার জন্য কিন্তু 9টার মধ্যে কুপন নিতে হবে। আসুন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। জয় মা, জয় মা। জয় মা, জয় মা। রামপ্রসাদের ভিটে, এটাই রামপ্রসাদের কালী মন্দির। আমরা এলাম রামপ্রসাদের কালী মন্দিরে। এই মন্দির চত্বরটা আগের জন্য আপনাদের ঘুরিয়ে দেখাই, তারপর মায়ের দর্শন করাচ্ছি। একটু আগে রামপ্রসাদের ঘাটে, যে ঘাটে আমরা গেছিলাম গঙ্গা ঘাটে, সেই ঘাটে একটা গাছের উল্লেখ করেছিলাম আপনাদের, যে বটগাছতলায় বসে মাকে সাধনা করেছিলেন সাধক রামপ্রসাদ। তো সেই বটগাছই হলো এই বটগাছ। এই বটগাছের তলায় বসেই মাকে সাধনা করেছিলেন সাধক রামপ্রসাদ। মায়ের মন্দিরের পাশে একটা অপূর্ব সুন্দর জলাশয় রয়েছে, খুব সুন্দর জলাশয়। আসুন আপনাদের দেখাচ্ছি। এই জলাশয়ে প্রচুর মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। এই যে কচ্ছপ দেখলেন আপনারা, কচ্ছপ। এই পুকুরে মাছ কচ্ছপ ভর্তি রয়েছে, মানুষকে সামনে দেখলেই পালিয়ে যায়। দেখলেন আপনারা, কচ্ছপটা পালিয়ে গেল। আসুন ঘাটের দিকে নিয়ে যাচ্ছি, মেন যেখান থেকে প্রবেশদ্বার। তো আপনারা দেখছেন রামপ্রসাদ ভিটেতে যে অপূর্ব জলাশয় রয়েছে, তার সামনে একটি প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বারটি বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া খোলা হয় না, প্রায় সময় এটি বন্ধ রাখা হয়। কিন্তু অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই ডান সাইডে দেখুন আমার, দেখুন এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। যারা এই মন্দিরে আসবেন, বসার জায়গা রয়েছে এখানে। মায়ের মন্দিরে এলে ধূপকাঠি মোমবাতি নিয়ে এলে এখানেই আপনাদের জায়গা করা রয়েছে, আপনারা এসে এখানেই ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাবেন। মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করলাম, আমাদের এরিয়াটা টুকটাক ঘুরিয়ে দেখালাম। চলুন আমাদের এবার নেক্সট গন্তব্যের দিকে, এটা হলো নিগমানন্দ আশ্রম। চলুন যাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা চলেছি শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেবের আশ্রমে। এই আশ্রমটি রামপ্রসাদের ভিটে যে ঘাটটি রয়েছে, সেই ঘাট থেকে সোজা এগিয়ে এলেই দেখতে পাবেন। সোজা এগিয়ে আসতে হবে তেঁতুলতলার দিকে, এগিয়ে এলেই আপনারা এই আশ্রমটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঠাকুর নিগমানন্দ আশ্রমে। তো এই যে আশ্রমটি আপনাদের দেখায়, আসামবঙ্গীয় সারস্বত মঠ, শঙ্করের মঠ, গৌরাঙ্গের পথ লেখা রয়েছে। এটি হলো নিগমানন্দ ঠাকুরের আশ্রম। 108 শ্রী স্বামী নিগমানন্দ পরমহংসদেব, আসামবঙ্গীয় সারস্বত মঠ।
চলুন বন্ধুরা, আমরা আজকে দর্শন করি নিগমানন্দ মহারাজ আশ্রমে ভেতরে কী কী রয়েছে। মহারাজকে দর্শন করব, তার সমাধিস্থল দর্শন করার চেষ্টা করব। চলুন দেখা যাক, ভেতরে প্রবেশ করি এবার আমরা। আসুন আমার সাথে সাথে, আসুন আপনারাও। মন্দিরে প্রবেশ করার নিয়মই হলো আগে এখানে জুতো খুলে তারপর যেতে হবে। তবে এখানে জুতো রাখার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। তো এখানে জুতো রেখে তারপরই ভেতরে প্রবেশ করতে পারবেন। জয় শ্রী শঙ্করাচার্য। দর্শন করুন শ্রী গুরু শঙ্করাচার্যকে। আসুন এবার বন্ধুরা এদিকে দর্শন করুন শ্রী গৌরাঙ্গকে। নিমাই গৌরাঙ্গ, জয় শ্রী নিমাই গৌরাঙ্গ। এই শঙ্করের মত আর গৌরাঙ্গর পথ, এই দুটোরই মিলন ঘটিয়েছিলেন স্বামী নিগমানন্দ মহারাজ। 108 শ্রী শ্রী স্বামী নিগমানন্দ মহারাজ। তো চলুন এবার আস্তে আস্তে তাকে দর্শন করি। আসুন আমার সাথে সাথে দর্শন করি শ্রীপ্রভু নিগমানন্দ মহারাজকে। এ দেখুন সুবিশাল তার আলয়, এত বিশাল আলয় এবং খুবই সুন্দর, খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে। আসুন দর্শন করি। জয় গুরু, জয় গুরু। আসুন মন্দিরের বাদবাকি অংশটা আপনার দর্শন করে। জয় মা। আসুন আপনারা গুরুমাকে দর্শন করুন। জয় মা। এখানে রয়েছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজের সমাধিপীঠ। দর্শন করুন স্বামী সত্যানন্দ মহারাজ। ঈশ্বরের নাম গান হচ্ছে এখানে। নাম গান হচ্ছে এখানে। খুব পবিত্র, খুব সুন্দর জায়গাটি। আপনারা আসুন এখানে এসে যদি 1 ঘন্টা এখানে বসে ভগবানের সামনে ধ্যান করতে পারেন, মানসিক শান্তি পাবেন খুব। দেখুন সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে। টগর ফুলের গাছ বলুন বা বিভিন্ন রকম গাছ, অর্কিডের গাছ রয়েছে, যেটা আমাদের রেয়ার দেখতে পাই না আমরা। অর্কিডের গাছ, এই দেখুন এখানে অর্কিডের গাছ রয়েছে, দেখেছেন অর্কিডের গাছ। এই লাইন দিয়ে রয়েছে অর্কিডের গাছ, সচরাচর আমরা দেখতে পাই না। খুব সুন্দর রয়েছে আর এই পরিবেশটা এতটা মনোমুগ্ধকর। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন লাইন দিয়ে তুলসী গাছ রয়েছে এখানে। কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, সব রকম তুলসী গাছই রয়েছে। এখানে বিনামূল্যে জুতো রাখা যায়। এই যে ঘরটি রয়েছে ঠিক এর উল্টো সাইডেই রয়েছে মা গঙ্গাকে দর্শন করতে যাওয়ার রাস্তা।
দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার সামনে এখানে গুরুদেবের ছবি রয়েছে। আসুন আপনারা দেখায় ভালো করে। এই দেখুন গুরুদেবের ছবি রয়েছে, এই গুরুদেবের ছবির নিচ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আসুন দেখাই আপনাদের। এই নিচ দিয়ে রাস্তা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি সোজা চলে গেছে গঙ্গা তীরে। এখান থেকে সোজা এগিয়ে গেলে সামনেই রয়েছে মা গঙ্গা। যেহেতু আমরা আসতে দেরি করে ফেলেছি, তার ফলে গেটের তালা পড়ে গেছে, তো আমরা গঙ্গা তীরে গিয়ে আপনাদের মা গঙ্গার এখান থেকে আর দর্শন করাতে পারলাম না। তো আপনারা যখন আসবেন অবশ্যই দিনের বেলা এসে মা গঙ্গাকে এখান থেকে দর্শন করবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দেবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করলে আমি যতগুলো ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আর বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই দেখার সুযোগ হয়। হালি শহরে যে এত সুন্দর জায়গা এবং এত কিছু রয়েছে, হালি শহরে এত মন্দির রয়েছে, সেগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন। তাই রিকোয়েস্ট, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন। আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম কমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে প্রসাদ পেতে গেলে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এসে কুপন কালেক্ট করতে হবে। কেউ যদি ওভার দ্য ফোনে এখানে প্রসাদ গ্রহণ করতে চান, যে প্রসাদের কুপনটা কাটতে চান অ্যাকচুয়ালি, ওভার দ্য ফোনে আপনি নাম লিখিয়ে দিতে পারেন। সেখানে নাম লিখিয়ে কিন্তু 12:30টার মধ্যে আপনাদের এখানে এসে সেই নামটি বলে কুপন সংগ্রহ করতে হবে। এখানে প্রসাদের কুপনের চার্জেস মাত্র 50 টাকা করে। 12:40 থেকে এখানে প্রসাদ বিতরণ শুরু হয়। তো আপনারা 12:30টার মধ্যে অবশ্যই চলে আসবেন, এসে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। প্রসাদ পাওয়ার জন্য এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে সেটি অবশ্যই 9টা থেকে 9:30টার মধ্যে, আর 12:30টার মধ্যে এসে কুপন কালেক্ট করতে হবে। এই নিগমানন্দ ঠাকুরের আশ্রম থেকে আমরা বেরিয়ে এবার রওনা দিচ্ছি চৈতন্য ডোবার দিকে। তো চলুন আমরা এবার চৈতন্য ডোবার দিকে এগিয়ে যাই, আসুন আমার সাথে। এখানে রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। কোন কোন ডাক্তারবাবু কবে কবে বসেন এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। আর স্ক্রিনে ভিডিওটি পজ করে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কোন কোন ডাক্তারবাবু কবে কবে আছেন তার লিস্টটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম। বেরিয়েছে সোজা তেঁতুলতলার দিকে আসতে গিয়ে চৈতন্য ডোবা বাস স্ট্যান্ড লেখা রয়েছে, এর পাশ দিয়ে রাস্তা ঢুকে যাচ্ছে ভেতরে। এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে একটু আগিয়ে গেলেই আপনারা পাবেন চৈতন্য ডোবা। চলুন আপনাদের দর্শন করাই চৈতন্য ডোবা। এই যে এই ডোবাটিরই নাম চৈতন্য ডোবা। এই ডোবাটির নাম চৈতন্য ডোবা। সামনে চৈতন্যদেবের মূর্তিটি রয়েছে, যাচ্ছে ওখানে। দেখুন এখানে চৈতন্য ডোবা কী করে সৃষ্টি হলো আর চৈতন্য ডোবার কী মহিমা, টোটালটা এখানে দেওয়া রয়েছে। আপনারা স্ক্রিনে পজ করে লেখাটি পড়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা এবার চৈতন্য ডোবার ভেতরে প্রবেশ করি এবং কী কী রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন অপূর্ব সুন্দর জায়গাটা,
অপূর্ব সুন্দর জায়গাটা। চলুন আমরা এই প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির, আসুন আমরা দর্শন করি সবাই মিলে। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। আসো শ্রী শ্রী রাধা মাধবকে দর্শন করি, সঙ্গে নিমাই চৈতন্য রয়েছে, দর্শন করুন আপনারা। এই মন্দিরটি, এই চৈতন্য ধামের প্রতিষ্ঠাতা বলতে গেলে শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। এইখানে প্রথমে যে মন্দিরটি রয়েছে সেটি উনি প্রতিষ্ঠা করেন। আপনারা দর্শন করুন শ্রীপাদ ঈশ্বরপুরী মহারাজকে। তার এই মূর্তি এখানে স্থাপন করা হয় 1420 বঙ্গাব্দে। আসুন আস্তে আস্তে করে। দর্শন করুন আপনারা প্রথমে বৈষ্ণবাচার্য শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজকে। এনার তিরোভাব হয়েছিল 1353 সালে আষাঢ়ী শুক্লা চতুর্দশীতে। আসুন, তার পাশে রয়েছেন বৈষ্ণবাচার্য শ্রী গুরুপদ দাস বাবাজি মহারাজ। ইনার তিরোভাব হয় 1390 সালে অশ্বিনী কৃষ্ণা চতুর্থী তিথিতে। তারপরে দর্শন করুন বৈষ্ণবাচার্য শ্রী কিশোরী দাস বাবাজি মহারাজ। তিরোভাব 1425 সাল শ্রাবণা শুক্লা অষ্টমীর দিনে। তো আজকে এসেছি শ্রী গুরু অনুকূল ঠাকুরের এক আশ্রম, যেটি রয়েছে আমরা বাগমোড় থেকে একটু আগিয়ে আসতে তেঁতুলতলার কাছেই রয়েছে এটি। তো চলুন আস্তে আস্তে ওপর দিকে উঠে যাই, আমরা দেখাই আপনাদের কী কী রয়েছে মন্দির চত্বর এরিয়াতে এবং মন্দিরের ভেতরে। এখান দিয়ে আপনারা আসুন আমার সাথে সাথে। অপূর্ব রয়েছে মন্দির এরিয়াটা, অসম্ভব সুন্দর। দেখুন এখানে প্রত্যেকটা জানালার ডিজাইনগুলো এতটাই সুন্দর, চকচক করতে পারে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটি। অনুকূল ঠাকুরের জীবদ্দশার বিভিন্ন রকম অবস্থা, মানে তিনি কেমন ছিলেন, কোন বয়সে কীরকম তাকে দেখতে ছিল, টোটালটা এখানে ছবির মাধ্যমে দেওয়া রয়েছে। তো আপনারা দেখুন পুরোটাই। এই মন্দির চত্বরের বাইরেটা খুব অপূর্ব সুন্দর জায়গাটা, খুব অল্প জায়গার মধ্যে মন্দিরটি, কিন্তু খুব অপূর্ব মন্দিরটি। এদিকে ডান সাইডে চলে গেলাম বাগমোড়, আর বাঁ দিকে চলে আসছে তেঁতুলতলা। একেবারে বলতে গেলে বাগমোড় থেকে তেঁতুলতলার দিকে আসতে গিয়ে তেঁতুলতলার গায়েই রয়েছে এই মন্দিরটি। এই সামনে 4 মাথা তেঁতুলতলার মোড়, এখানেই রয়েছে মন্দিরটি। চলুন আমরা এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই। ওইটা চড়া। তো দেখুন আপনারা কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটি। মায়ের রং হালকা নীলাভ। এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আজকে এসেছি এমন এক জায়গায় যেখানে মন্দিরের পাশে গঙ্গার ঘাটে স্বয়ং রানী রাসমণি
স্নান করতে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটি হালি শহরে রানী রাসমণি ঘাট এবং এই ঘাটেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা জগদম্বার মন্দির। তো চলুন আস্তে আস্তে একে একে সব মন্দিরগুলিতে প্রবেশ করি এবং প্রবেশ করে আপনাদের দেখাই এখানে কি কি রয়েছে। এই রানী রাসমণি ঘাট এবং ফুচকা পাড়া নিয়ে আমার একটি সেপারেট ভিডিও রয়েছে এই চ্যানেলে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই দেখো তোমরা বন্ধু।